নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যে জায়গাটির নাম ভারতের ইতিহাসের পাতায় বড় বড় করে খোদিত করা আছে। হ্যাঁ, সেই জায়গাটির নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ পার্ক। যেই জালিয়ানওয়ালাবাগ পার্কে 13ই এপ্রিল 1919 সালে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ব্রিটিশরা ঘটিয়েছিল, তার ফলে ভারতবাসীর মনে একটা অত্যন্ত বাজে কালিমা সৃষ্টি হয়েছিল ব্রিটিশ সরকারের ওপর। তো ব্রিটিশ সরকার এই 13ই এপ্রিলের ব্রিটিশ সরকারের যে জেনারেল ছিলেন রেগনাল্ড ডায়ার, তার আদেশে কিন্তু হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন এই জালিয়ানওয়ালাবাগে। সেই জালিয়ানওয়ালাবাগের গেটে আমরা অলরেডি ঢুকে গেছি। তো ঢুকেই দেখতে পাচ্ছেন দু সাইডে কত সুন্দরভাবে ভারতবাসীর স্ট্যাচু বানানো আছে। তো তারপরে কিন্তু গেট থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যে আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে কাহিনীটি, সেই কাহিনীটি কিন্তু ব্রিটিশ সরকারের কারণেই হয়েছিল। তো ব্রিটিশ সরকারের তখন জেনারেল ছিলেন রেগনাল্ড ডায়ার। রেগনাল্ড ডায়ারের কী মতামত ছিল সেটাই বলবো আপনাদেরকে, পুরো ঘটনাটাই আজকে আপনাদেরকে খুলে বলবো। দেখুন, এখানে অলরেডি একটা বাড়ি তৈরি করা আছে, ঘর। তো তার মধ্যেই কিন্তু উপরে সেকেন্ড ফ্লোরে আছে থিয়েটার, যেখানে ওই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কাহিনী সবসময় দেখাচ্ছে। আর নিচের তলায় কিন্তু সমস্ত স্ট্যাচু বা সব কিছু কিন্তু দেওয়া আছে। আর এখানেও দেখুন পুরোপুরি লাগানো অন স্ক্রিনেও দেখাচ্ছে কিন্তু সেই সব স্টোরির কাহিনী। তো যাই হোক, এখানে আমরা সবাই মোটামুটি এসে পৌঁছেই গেছি। আর সবাই কিন্তু এক এক করে দেখছি, ওদের দিদি দাদা এদের যদিও এটা 2-3 বার আসার কথা, তাই ওরা আমাদেরকে দেখাচ্ছে। আর আমরা কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি। তো এখানে সমস্ত দেওয়ালেই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আছে। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি আছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটার পর তিনি তার নাইটিঙ্গেল উপাধি ত্যাগ করেছিলেন। নাইটিঙ্গেল উপাধি ত্যাগ করে তিনি কিন্তু ভারতের বিপ্লবের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, তো এরপর আপনাদেরকে বলবো মেন স্টোরি, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন হয়েছিল। সালটি যখন 1919 খ্রিস্টাব্দের থেকে ঠিক 4-5 বছর আগে ইংরেজ সরকার যখন জার্মানির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন কিন্তু ইংরেজ সরকারের হাতে এত সৈন্যদল ছিল না। তাই তারা ভারতবাসীকে প্রতিজ্ঞা করেছিলেন যে তোমরা যদি সৈন্যদল দাও তাহলে কিন্তু আমরা তোমাদের দেশের স্বাধীনতা ফিরিয়ে দেব। তাই প্রচুর ভারতবাসী কিন্তু ইংরেজদের হয়ে ওই যুদ্ধে যোগদান করেছিলেন। আর প্রচুর ভারতবাসী এতে নিহতও হয়েছিলেন। 4-5 বছর পর কিন্তু ইংরেজ সরকার যথারীতি এই যুদ্ধেতে জিতে গিয়েছিলেন। জিতে যাওয়ার পরে কিন্তু ভারতবাসীর তারা যে প্রতিজ্ঞা করেছিল ভারতবাসীকে যে আমরা তোমাদেরকে স্বাধীনতা দান করব, তারা কিন্তু ভারতবাসীকে স্বাধীনতা দান অস্বীকার করেছিল। ফলে কিন্তু ভারতবাসী প্রচুর তাদের ওপর ক্ষুব্ধ হয়ে বিপ্লব আন্দোলন এইসব শুরু করে দেয়। তখন কিন্তু ইংরেজ সরকার বুঝতে পারে যে এখন যদি ভারতবাসীকে তারা না থামায় তাহলে কিন্তু ভারতবাসী গৃহযুদ্ধ শুরু করে দেবে। ইংরেজরা আর ভারতবাসীর ওপর শাসন চালাতে পারবে না, তারা নিজের স্বাধীনতার জন্য নিজেরা লড়াই করবে। তাই ইংরেজরা তখন কি করে, একটা অ্যাক্ট চালু করে, যেই অ্যাক্টের নাম হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টে বলা হয় যে তারা যে কোনো ভারতবাসীর বিদ্রোহীদেরকে 2 বছরের জন্য বিনা কারণে কারাদণ্ড বন্দি করতে পারে। তো কারাদণ্ডে বন্দি করে তারা শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতে পারে। তারা এই অ্যাক্ট চালু করে প্রচুর বিপ্লবীকে কিন্তু জেলখানায় বন্দি করে তাদের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতে শুরু করে। এই রাওলাট অ্যাক্টের ফলে কিন্তু ভারতবাসী আরও ক্ষুব্ধ হয়ে যায়। তখন কিন্তু ভারতে কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়ে যায়, চরমপন্থী আর নরমপন্থী। চরমপন্থীরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে চেষ্টা করে যে কিভাবে দেশে স্বাধীনতা ফিরিয়ে আনা যায়। আর সেই সময় কিন্তু পাঞ্জাব হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামী একটি রাজ্য। তো পাঞ্জাবের তখন 2জন মেন বিপ্লবী হলেন সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু। তাদের বিপ্লবের কারণেও কিন্তু তাদেরকেও এই রাওলাট অ্যাক্টের মাধ্যমে ইংরেজরা কারাদণ্ডে দণ্ডিত করে। তাদের কারাদণ্ডে দণ্ডিত করার কারণে কিন্তু পুরো পাঞ্জাববাসী ক্ষেপে ওঠে, তাদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। তারা 12ই এপ্রিল একটি সভার গঠন করে, যেই সভাটি তৈরি হয় পাঞ্জাবের হিন্দু কলেজের মধ্যে। তারা সভাতে ঠিক করে যে 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে কিন্তু সবাই পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ পার্কে এসে একটি আন্দোলন সৃষ্টি করবেন। যেই আন্দোলনের মূল কারণ হলো যে এই আন্দোলনের ফলে আমাদের যে মেন 2 পাঞ্জাবের বিপ্লবী সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিলচু, এদেরকে কিন্তু মুক্তি দিতে হবে আর এই রাওলাট অ্যাক্ট বন্ধ করতে হবে।
এই কারণেই তারা আন্দোলন সৃষ্টি করবে, যে আন্দোলনটি হবে পুরোপুরি নিরস্ত্র। এখানে কিন্তু ভারতবাসীর কাছে কোনো অস্ত্র থাকবে না। এই আন্দোলনে তারা বিনা অস্ত্রে এসে যোগদান করবে, বা এই সভাতে তারা বিনা অস্ত্রে এসে যোগদান করবে। আর যার নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ বশির। সেই খবর কিন্তু পৌঁছে যায় জেনারেল ডায়ারের কাছে। তো ডায়ার কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি সিদ্ধান্ত নেন যে, বা ঘোষণা করেন 12ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে, যে 13ই এপ্রিল পাঞ্জাবের গোটা অমৃতসর কিন্তু কারফিউ থাকবে। এখানে 4 থেকে 5 জনের বেশি লোক কোথাও কোনো জায়গায় একসঙ্গে জমায়েত হতে পারবে না। তিনি 12ই এপ্রিল তিনি এই ঘোষণাটি করে তিনি ভাবেন তিনি ভারতবাসীকে জব্দ করেছেন, কিন্তু না, 13ই এপ্রিল তিনি যখন পুরোপুরি হেলিকপ্টারে করে চক্কর নিতে নিতে দেখেন, তখন কিন্তু দেখতে পান জালিয়ানওয়ালাবাগে সকাল 10টার সময় এপ্রিলের 13 তারিখে কিন্তু 6 থেকে 7 হাজার মানুষ জমা হয়ে গেছে। তো তিনি তারপরে আস্তে আস্তে যখনই বেলা বাড়তে থাকে তখনই খবর নিতে শুরু করেন। ঠিক বেলা 3টেই জালিয়ানওয়ালাবাগে প্রায় 15 থেকে 20 হাজার ভারতবাসী জমা হয়েছেন এই আন্দোলনের জন্য। তারপরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেন এবং তিনি তার ব্রিটিশ সৈন্যদের আদেশ দেন যে কিছু গরুর গাড়ি নিয়ে আসার জন্য, এবং গরুর গাড়ি ভর্তি করে তিনি বন্দুক এবং গুলি নিয়ে যেয়ে ওই জালিয়ানওয়ালাবাগ ময়দানে হাজির হয়। এই জালিয়ানওয়ালাবাগ যেখানে কিন্তু ভারতবাসীরা আন্দোলন বা সভাটি তৈরি করেছিল, সেই জালিয়ানওয়ালাবাগটি কিন্তু পুরোটি চারদিকে দেওয়ালে ঘেরা। তো এখানে ঢোকার জন্য একটি প্রবেশদ্বার এবং বাইরে বেরিয়ে যাওয়ার জন্য একটি এক্সিট গেট, এই দুটি গেট ছাড়া আর কিন্তু কোনো বাইরে বেরোনোর রাস্তা থাকেনি। তাই ব্রিটিশ সরকার, যে জেনারেল ডায়ার কিন্তু তিনি তার যে ব্রিটিশ সেনা তাদেরকে পুরোপুরিভাবে আদেশ দেন যে এই দুটি গেট যেন ভালোভাবে বন্ধ করে সেখানে সেনা মোতায়েন করা হয়, যাতে ভারতবাসীরা বেরোতে না পারে। আর তিনি এই খবরও পেয়েছিলেন যে যে ভারতবাসীরা আন্দোলনের জন্য এসছেন তারা কিন্তু পুরোপুরি নিরস্ত্র, তাদের কাছে কোনো অস্ত্র নেই। সেই সুযোগ নিয়েই তিনি কিন্তু মানে কোনো ওয়ার্নিং ছাড়াই সেখানে পৌঁছেই তিনি একটাই ঘোষণা করেন যে ফায়ার। কোনো ওয়ার্নিং ছাড়াই যখন ফায়ারের সৃষ্টি হয় তখন পুরো ভারতবাসী কেঁপে গিয়েছিল। 15 থেকে 20 হাজার মানুষ যে যেদিকে পারে পালায় নিজের প্রাণ বাঁচানোর তাগিদে। কত মানুষ সেই কুয়াতে ঝাঁপ দেয়, কত মানুষ চায় প্রাচীর দেওয়াল টপকে পেরিয়ে যেতে, কিন্তু কেউ কিন্তু বেরোতে পারেনি। 15 মিনিট নৃশংসভাবে গুলি চালানো হয়, যতক্ষণ না তাদের গুলি শেষ হয় ততক্ষণ তারা চালাতে থাকে। ফলে বহু মানুষ মারা যায়, প্রায় 1500 মানুষ গুলিবদ্ধ হয় এবং 5 থেকে 600 মানুষ একে অপরজনের পায়ে চেপে মারা যায়। কিচ্ছু তখন কোনোভাবেই কেউ বাঁচতে পারেনি। কত মানুষ কুয়াতে পড়ে মারা যায়, কত বাচ্চা, কত মহিলা, কত বৃদ্ধ, সবাই মারা যায়। ওটা পাঞ্জাব কিন্তু এক মুহূর্তের জন্য থমকে যায়। আর এর পরেই শুরু হয় তীব্র প্রতিবাদ, তীব্র আন্দোলন। তখন মহাত্মা গান্ধী অসহযোগী আন্দোলন শুরু করে, আর এই সময় জন্ম নেয় ভগৎ সিং। আর এই আন্দোলনের পরেই কিন্তু আপনাদেরকে আগেই আমি বললাম যে রবীন্দ্রনাথ তার নাইটিঙ্গেল উপাধি ত্যাগ করে। এর ফলে প্রচুর বড় আন্দোলন শুরু হয়। আর এই যে পুরো আপনাদেরকে ঘটনাটি বললাম, এটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের আসল কাহিনী। যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেখানে হয়েছিল সেই জায়গাটা ঘুরতে ঘুরতে নর্মালি আপনাদেরকে গল্পটা প্রায় বলেই দিলাম। এরপর দেখুন আমরা যে আস্তে আস্তে একটার পর একটা জায়গা যাচ্ছি, ওটা পুরো জায়গাটাই কিন্তু ওই জালিয়ানওয়ালাবাগ পার্কেরই জায়গা। তো অঙ্কিতের পাপা, আমি, দাদা, দিদি সবাই কিন্তু আমরা এই জায়গাটায় ঘুরছি এক এক করে দেখছি সেই দৃশ্যগুলো, সেই দিকগুলো। এখানে কিন্তু আর রোদের এতটা পরিমাণ গরম, আসলে গল্প বলতে বলতে আমি ঠিক আপনাদের মানে পুরো কাহিনিটা শোনাতে আমি ঠিক পুরো ভিডিওটা সেরকমভাবে দেখিও নি। তো একটু করে আমরা একটা জায়গা যাচ্ছি। এখন কিন্তু আমরা আগিয়ে যাচ্ছি সেই কুয়ার উদ্দেশ্যে, যে কুয়াটা কিন্তু আমরা এরপর একটু সামনে গেলেই দেখতে পাবো যে কুয়ায় কিন্তু সেই যখন ওই মানে প্রচণ্ড পরিমাণে গুলি চলছিল 1600 রাউন্ডে, তখন কিন্তু প্রচুর মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছিল। এখনও কিন্তু ওই কুয়ার জলের রং লাল রক্তবর্ণ দেখা যায়, সেই মানুষের রক্ত এখনও কিন্তু সেখানে ভেসে ওঠে। কিন্তু এখন যেভাবে ওই কুয়াটাকে ঘিরে রেখেছে তো সেই রকমভাবে দেখা যাচ্ছিল না। রাত্রেবেলা এগুলোকে যখন লাইট দেয় তখন কিন্তু ভালোভাবে দেখা যায়। তো যাই হোক, এখন আমাদের সরকার কিন্তু এই পার্কটিকে খুব ভালোভাবে যত্ন করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, কারণ আর ভারতের ইতিহাসে এই পার্কটি কিন্তু মানে ইংরেজদের কারণে যথাযথভাবে
একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এখানে প্রচুর মানুষ যে যারা পাঁচির দিয়ে পালানোর চেষ্টা করেছিল তাদেরও কিন্তু পাঁচিলের মধ্যে যে গুলির ফায়ার হয়েছিল সেই ক্ষতগুলো এখনও আছে। এই দেখুন সেই কুয়া যেখানে মানুষ ঝাঁপ দিয়েছিল, তো এটা কিন্তু পুরোপুরি এখন কাঁচ দিয়ে ঘেরা করে রেখেছে যাতে কোনো বাচ্চা বা কেউ পড়ে না যায়। তো আমরা দেখার চেষ্টা করছিলাম কিন্তু সেরকমভাবে দেখতে কিছু পাওয়া যাচ্ছিল না। যাই হোক, অঙ্কিতও সেখানে বদমাইশি করছিল, তো ওরা দুজনে ছবিও তুলছিল ওখানে। দেখুন আমি চেষ্টা করছি আপনাদেরকে কুয়ার ভেতরে কিছু দেখানোর, কিন্তু না, কাছের কারণে কিন্তু ভেতরে আর দেখাও যাচ্ছে না সেরকমভাবে। তো আমরা এরপরে ওখান থেকে বেরিয়ে যাব, ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যেয়ে দেখি কিছু দেখতে পাই নাকি। তো যাই হোক, এখানে অঙ্কিত কিন্তু আর ওর এতটাই গরম, 42-43 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে ওয়েদারটা হচ্ছে শুষ্ক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো আর্দ্র ওয়েদার না, এখানে প্যাচে ঘাম দেয় না, এখানে কিন্তু শুষ্ক ওয়েদার। তো তার ফলে কিন্তু বাচ্চা ছেলে, তো ওর প্রচণ্ড কষ্টও হচ্ছিল, তাও আমাদের সাথে ঘুরছিল। আসলে কি বলবো বলুন তো, পাঞ্জাব যারা ঘুরতে আসবেন তারা কিন্তু শীতকালে আসবেন। শীতকালে ঠান্ডা থাকলেও এই জায়গাগুলো কিন্তু রোদের কারণে ভালো লাগে ঘুরতে, আপনার ঘুরতে মন যায়। কিন্তু গরমে বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু তাদেরও কষ্ট, আর নিজেদেরও অনেকটা সাফার করতে হয় এই গরমের কারণে। যাই হোক, তো অঙ্কিত কিন্তু এখানে নেমে পড়েছে পাপার কোল থেকে, ও একাই হাঁটতে ব্যস্ত। তো ওকেই হেঁটে হেঁটে যাবে এরকম একটা দর্শন। এই যে ছবিটা দেখুন, যখন মানুষজন ভারতবাসী দেওয়াল টপকে পালানোর চেষ্টা করছিল তখন কিন্তু এই দেওয়ালেতেও গুলি করা হয়, সেই গুলির চিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে। তো সেই গুলিগুলোকেই মার্ক করে ভালোভাবে দেখানো হচ্ছে। আমরা এইটা দেখে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য আরও সব দেখার জন্য। আর এই পার্কটি কিন্তু যথেষ্ট বড় না হলে 15 থেকে 20 হাজার মানুষ এখানে ভিড় জমাতেও পারতো না। আর এই যে আপনাদেরকে বললাম চারদিকে পুরো পার্কটা ঘেরা আছে বিল্ডিংয়ে, তো এখনও কিন্তু সেই একইভাবে পার্কটার চারদিকে পুরোপুরিভাবে ঘেরা আছে। শুধুমাত্র এন্ট্রি আর এক্সিট এই দুটি গেট আছে এই পার্কের মধ্যে, আর কিন্তু কোনো বাইরে বেরোনোর রাস্তা নেই। আর এই পার্কের ভেতরে ছোট ছোট করে বিল্ডিং বানিয়ে তার ভেতরে কিন্তু যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ছোট ছোট স্ট্যাচু, কোথাও কোথাও স্ক্রিনে হচ্ছে তার স্টোরি, তো এইসবই দেখানো হচ্ছে। কোল থেকে নেমে কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছে আমার সাথে। অঙ্কিতকে বলা হয়েছে সামনে জল আছে, জলে মাছ আছে, তো জল কতটা প্রিয় আপনারা সবাই জানেন। তো জল দেখার জন্যই অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে। আর সামনে দেখুন, সামনে গিয়েই কিন্তু আমরা দেখতে পাবো আর একটা জিনিস সামনে আপনাদেরকে আমরা দেখাবো, যেটা আমি নিজে কোনো দিন চোখে দেখিনি, সেটা হচ্ছে হলুদ শালুক। পুকুরের মধ্যে কত হলুদ শালুক হয়ে আছে দেখুন। আর একটা জিনিস, আমরা এখানে মাছের জন্য মরে যাচ্ছি, মানে বাঙালি মাছ না পেলে যা হয়। আর এখানে দেখুন কত বড় বড় ল্যাঠা মাছ ঘুরছে। সুমন্ত তো ঠিকই করেছে কি নেমে মাছগুলোকে ধরবে, যদি ধরে রে বাবা, তখন এই সিকিউরিটি অলরেডি এখানে প্রচণ্ড সিকিউরিটি, তো সিকিউরিটি এসে একটা মারও ভুঁইয়েতে পড়বেনি, মাটি পড়বেনি, এরকম অবস্থা। কত বড় বড় ল্যাঠা মাছ আর কত সুন্দর শালুক ফুল ফুটে আছে দেখুন। তো তারপরে কিন্তু ওটাই আমরা সবাই দেখছিলাম যে, আর দিদি তখন বলছিল যে ওটা হলুদ শালুক, তো ওরাও নর্মালি কোথাও দেখেনি। আর অঙ্কিত যখন দেখছে সে জলে নামতে পারবেনি, সে তখন অন্যদিকে যাচ্ছে যে আরও যদি কোথাও জল থাকে সেখানে যায়, সেখানে যদি নামতে পারি তো সেখানে দেখতে পাবো। এরপরে দেখুন এইসব সমাধি তৈরি করা আছে বিপ্লবীদের উদ্দেশ্যে। তো আর এই শালুক ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখুন। আমাদের শালুক যেমন 2-4টে হয়, পাপড়ি হয়, এখানে কিন্তু শালুকগুলো একটা পুরো থোকা পদ্ম যেরকম সেই রকমই কিন্তু। তো এইগুলো সব সাজিয়ে রেখেছে। আসলে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে, ভারতের বাইরে সমস্ত ট্যুরিস্ট আসে, তাদের উদ্দেশ্যেই এই সব কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আর আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর বাইরের মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেছে, শুধুমাত্র ভারতীয় না, ভারতীয়দের বাইরেও কিন্তু প্রচুর লোক আছে। যাই হোক, এরপর কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো আপনাদের জন্য আমি কিন্তু এই জায়গাটা পুরোটাই শেয়ার করলাম। আর এই যে দেখছেন এই রাস্তাটাই কিন্তু এক্সিটের রাস্তা। ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। কারণ আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হই। আরও ইন্ডিয়ার মধ্যে যেখানে যেখানে বা ইন্ডিয়ার বাইরে যদি কোনো দিন যাওয়ার সুযোগ হয়, যেখানেই ঘুরি সমস্ত জায়গা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি, তার ইতিহাস, তার হিস্ট্রি যেন আপনাদেরকে বলতে পারি, জানাতে পারি। তো আশা করছি আপনারা একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার করে সহযোগিতা করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।